অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। আজ আমি আপনাদের সাথে যে বইটি নিয়ে কথা বলতে যাচ্ছি, বইটির নাম অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। লিখেছেন মেজর এম এ জলিল। লেখক সম্পর্কে খুব বেশি বলার প্রয়োজন নেই। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। শুধু তাই নয়, তিনি ছিলেন ৯ নং সেক্টরের সেক্টর কমান্ডার। একজন সেক্টর কমান্ডারের মুখনিসৃত মুক্তিযুদ্ধের বয়ান অধিকতর সঠিক হবে, এটাই স্বাভাবিক। তাছাড়া তিনি বইটি লিখেছেন মুক্তিযুদ্ধের ১৭ বছর পর, তার মানে খুব বেশি দিন পরে নয়। সুতরাং ইতিহাস খুব বেশি বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা কম। সুতরাং এই বইটি মুক্তিযুদ্ধের উপর একটি প্রামাণ্য দলিল হিসেবে আমরা বলতে পারি। বইটির মধ্যে মুক্তিযুদ্ধের কিছু আগের সময় থেকে শুরু করে মুক্তিযুদ্ধকালীন এবং তার পরবর্তী সময়কে খুব সুন্দরভাবে বিস্তারিত ফুটিয়ে তোলা হয়েছে। বইটি পড়লে একজন সত্য অনুসন্ধিৎসু পাঠক বুঝতে পারবে মুক্তিযুদ্ধে মূলত চেতনাধারীদের প্রস্তুতি, চেতনাধারীদের পরিকল্পনা, চেতনাধারীদের কতটুকু অবদান ছিল। বইটি মূলত ৭ই মার্চের ভাষণের কিছু আগে যে একটা উত্তাল মুহূর্ত বিরাজমান ছিল, ওই জায়গা থেকে শুরু করা। এরপর বইটিতে ধীরে ধীরে ৭ই মার্চের একটা বিস্তারিত আলোচনা আনা হলো। বইটিতে খুব সুন্দরভাবে বলা হলো ৭ই মার্চের সেই তেজোদ্দীপ্ত ভাষণের পর ২৫শে মার্চের আক্রমণের আগ পর্যন্ত এই যে ১৮ দিন, এই ১৮ দিন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের জন্য কি প্রস্তুতি নিয়েছে। শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের উত্তাল ভাষণে, সেই উত্তাল জনসমুদ্রে তার সেই তেজোদ্দীপ্ত ভাষণে স্বাধীনতার পক্ষে যেই বয়ান রাখলেন, সেই বয়ান বাস্তবায়িত করবার জন্য তিনি এই ১৮ দিন কি করেছেন? তিনি শুধুমাত্র তলে তলে আলোচনা চালিয়ে গেছেন পশ্চিম পাকিস্তানের সাথে। তিনি চেয়েছেন মূলত ক্ষমতা, কারণ তিনি ৭০ নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি চেয়েছেন মূলত ক্ষমতা। তিনি কিন্তু স্বাধীনতা চাননি। যদি স্বাধীনতাই চাইতেন, তাহলে সেই তেজোদীপ্ত বয়ানের পর তিনি স্বাধীনতার জন্য প্রত্যক্ষ কি প্রস্তুতি নিয়েছেন। লেখক এই ব্যাপারে খুব সুন্দরভাবে বইটিতে আলোচনা করেছেন। লেখক দেখিয়েছেন বঙ্গবন্ধুর স্বাধীনতার জন্য শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য যে অবদানটুকু রেখেছে বা যে কাজ করেছে স্বাধীনতার পক্ষে, এই কাজগুলো তিনি কেন করেছেন। লেখকের ভাষায় শেখ মুজিব স্বাধীনতার পক্ষে যে কাজ করেছেন বা যে বয়ান উপস্থাপন করেছেন, এগুলো মূলত ছাত্র নেতাদের চাপে। তৎকালীন সময়ে ছাত্র নেতারা স্বাধীনতার পক্ষে খুব সোচ্চার ছিলেন। তারা খুবই, বলতে গেলে রেডিক্যাল, তারা রেডিক্যাল ভার্সন ছিল। আমি এখানে রেডিক্যাল নেগেটিভ অর্থে বললাম না, বরং তারা চাচ্ছিলেন কোন একটা সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নামক একটি নতুন ভূখণ্ডের জন্ম হোক। তো সেই ছাত্র নেতাদের চাপে পড়েই শেখ মুজিব স্বাধীনতার পক্ষে তুলনামূলক কিছু বয়ান বক্তৃতা রেখেছেন, কিছু কাজ কারবার করেছেন। তবে তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশ নামক কোনো নতুন ভূখণ্ডের অভ্যুদয় ঘটানো নয়, বরঞ্চ পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাওয়া। এই জন্য কিন্তু আপনি দেখবেন তিনি পাকিস্তানের সাথে বারবার নেগোসিয়েশন করবার চেষ্টা করেছেন। তিনি পাকিস্তানিদের সাথে আলোচনা টেবিলে বসবার আমন্ত্রণ জানিয়েছেন। এমনকি ৭ই মার্চের ভাষণেও সেই আমন্ত্রণ জানানো হয়েছে। তো এই ব্যাপারটা লেখক খুব দারুণভাবে বইটিতে ফুটিয়ে তুলেছেন। এরপর লেখক মুক্তিযুদ্ধকালীন যেই পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের বাইরের পরিস্থিতি, বাংলাদেশের বাইরে বলতে স্পেশালি ভারতের কথা বলছি, সেগুলো খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন মুক্তিযুদ্ধকালীন যে সরকার প্রতিষ্ঠিত হলো, মুজিবনগর সরকার, সেই মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ কি ভূমিকা রেখেছে। লেখকের ভাষায় মুজিবনগর সরকারের এই মন্ত্রীরা কলকাতার বিভিন্ন দামি নামি আবাসিক হোটেলে তাদের দিন রাত কাটিয়েছে। তারা মুক্তিযুদ্ধের জন্য প্রত্যক্ষ কোনো অবদান রাখেনি। তারা সেখানে আমোদ প্রমোদ করেছে, ফুর্তি করেছে, সেখানে তারা মদ পান করেছে, সেখানে তারা তাস খেলেছে, পায়ের উপর পা রেখে আরাম করেছে। অপরদিকে মুক্তিযুদ্ধের বিভিন্ন ট্রেনিং শিবিরগুলো যে ভারতে ছিল, সেখানে তারা যায়নি। সেখানে তারা গিয়ে এই ট্রেনিং শিবিরের যারা ট্রেনিং নিচ্ছে তাদের খোঁজ খবর নেবার বিন্দুমাত্র প্রয়োজন মনে করেনি, বরঞ্চ তারা সেখানে নিজেদের আমোদ প্রমোদকে প্রাধান্য দিয়েছে। তো লেখক এই সম্পর্কে খুব খোলা আলোচনা করেছে, খুব বোল্ডলি আলোচনা করেছেন। তাছাড়া মুক্তিযুদ্ধের ওই সময়ে মুজিবনগর সরকারের বিভিন্ন মন্ত্রীরা মুক্তিযুদ্ধের নামে টাকা তুলে নিজেদের ব্যাংক ব্যালেন্স করেছেন। লেখক এই কথাও এই বইটির মধ্যে তুলে ধরেছেন যে মুজিবনগর সরকারের ওই মন্ত্রীরা কিন্তু মুক্তিযুদ্ধের নামে টাকা তুলে নিজেদের ব্যাংক ব্যালেন্স করেছে। তারা মূলত মুক্তিযোদ্ধাদের ওই টাকা থেকে সহায়তা করে নেয়। তো এই ব্যাপারগুলো লেখক খুব বোল্ডলি আলোচনা করেছেন। এখন এই ব্যাপারটা কতটুকু সত্য হতে পারে
সেটা আসলে গবেষণার বিষয়। তবে ইতিহাস সাক্ষ্য দেয় মুজিবনগর সরকার শুধু নামেই ছিল, কামে খুব বেশি নয়। এছাড়াও লেখক জহির রায়হানের কথাও তার বইয়ে উল্লেখ করেছেন যে জহির রায়হানকে কেন মেরে ফেলা হলো। মূলত মুজিবনগর সরকারের বিভিন্ন অপকর্মের খতিয়ান জহির রায়হানের কাছে ছিল। তিনি মূলত এমন হুমকিও দিয়েছিলেন, তিনি যদি তার ভাইকে খুঁজে না পায় তাহলে এই অপকর্মগুলো প্রকাশ্যে ফাঁস করে দেবে। এই হুমকির ফলস্বরূপ জহির রায়হানের নিজের প্রাণকে দিতে হয়েছে। লেখক এই সম্পর্কে এই বয়ান উপস্থাপন করেছেন। জহির রায়হানের হত্যার পেছনে মূলত আওয়ামী লীগ বা তৎকালীন এই যারা মুক্তিযুদ্ধকে বেঁচেছে তারা দায়ী। এছাড়া 16 ডিসেম্বর সম্পর্কে মুক্তিযুদ্ধের আমাদের যে বিজয় দিবস, মুক্তিযুদ্ধের পর 16 ডিসেম্বর সম্পর্কে লেখকের নিজস্ব অভিমতে তিনি এখানে ব্যক্ত করেছেন। তার ভাষায় 16 ডিসেম্বর পাকিস্তানিরা ভারতের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে ভারত আমাদের থেকে স্বাধীনতাটাকে এক প্রকার ছিনে নিল। ভারত তাদের সেনাবাহিনী দ্বারা প্রথম দিকে কিন্তু আমাদের সাহায্য সহযোগিতা করেন। একেবারে শেষ দিকে, মুক্তিযুদ্ধের একেবারেই শেষ দিকে তারা তাদের সেনাবাহিনী পাঠিয়ে আমাদের রক্তে অর্জিত মুক্তিযুদ্ধটা কেড়ে নিল। লেখক 16 ডিসেম্বরে এই আত্মসমর্পণের কাহিনীটা মূলত এইভাবে ব্যক্ত করেছেন। কারণ পাকিস্তানিরা আমাদের সাথে যুদ্ধ করে আমাদের কাছে আত্মসমর্পণ করে নাই, আত্মসমর্পণ করেছে জেনারেল অরোরার কাছে। তো এখানে লেখকের খুব একটা কনসার্ন ছিল যে মুক্তিযুদ্ধটা ভারত কেড়ে নিল কিনা। এছাড়া লেখক 72-এর সংবিধান নিয়ে কথা বলেছে। 72-এর সংবিধান লেখকের ভাষায় এটা ভারতের প্রেসক্রাইবড একটা সংবিধান। ভারতে মূলত সংবিধানের 4টা মূলনীতি, এই ব্যাপারগুলো, সংবিধানের গুরুত্বপূর্ণ ধারাগুলো ভারতে মূলত এইভাবে বলে দিয়েছে বিধায় শেখ মুজিব 72-এর সংবিধান এইভাবে প্রণয়ন করেছে। স্পেশালি তিনি বাংলাদেশ আমাদের সংবিধান যে 4 মূলনীতি এটার ব্যবচ্ছেদ করেছেন। 4 মূলনীতির বাংলাদেশে যে অকার্যকর বা এর কার্যকারিতার যে একটা মানে এখানে প্রায় ইম্পসিবল, এই ব্যাপারটা তিনি তুলে ধরেছেন। তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষবাদের ব্যবচ্ছেদ করেছেন, এগুলো সমালোচনা করেছেন। জাতীয় মূলনীতি হিসেবে এগুলো কতটুকু কার্যকর এগুলো বুঝিয়েছেন খুব দারুণভাবে বইটিতে। তো এই ছিল মোটা দাগে বইটির মূল আলোচনা। এছাড়াও লেখক বইটিতে আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু দলিল উপস্থাপন করেছেন, যেগুলো লেখকের ব্যক্তিগত মতামত হলেও ইতিহাসের আরো অনেক বইয়ে লেখকের এই মতামতকে সমর্থন করে। সুতরাং বইটি সত্যানুসন্ধিৎসু পাঠকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই বইটি মুক্তিযুদ্ধের একমাত্র দলিল হিসেবে আমরা দেখছি না। এই বইটি অনেকগুলো দলিলের মধ্যে একটি দলিল। এই বইটিকে সমর্থন করে আরো বই লিখিত হয়েছে। তো সব আলোচনাকে সামনে রেখে আমরা একটা নিরপেক্ষ ইতিহাস নির্মাণ করতে চাই। আমরা গত 17 বছর যে ইতিহাস শুনে এসেছি তা ছিল বায়াসড হিস্ট্রি, তা ছিল সরাসরি আওয়ামী লীগের লিখিত হিস্ট্রি। সো আওয়ামী লীগের সেই পয়েন্ট অফ ভিউর বাইরে গিয়ে আমরা ইতিহাসকে চর্চা করতে চাই। সুতরাং এইসব বই যেগুলো আওয়ামী লীগ আমাদের এক প্রকার নিষিদ্ধ করে রেখেছিল, আমাদের পড়তে হবে। ইতিহাসের নির্মোহ পাঠ আমাদের প্রয়োজন, মুক্তিযুদ্ধের নিরপেক্ষ পাঠ আমাদের প্রয়োজন, আমাদের ইতিহাসকে একেবারে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। তো প্রিয় পাঠক, প্রিয় দর্শনার্থী, প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ নতুন কোনো দিন অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।